আসসালামু আলাইকুম, আমি জুনাইদ বিংহ্যাম্পটন নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যার নাম হচ্ছে রাফিউল ইসলাম, যিনি খুবই ছোট বয়সে মাত্র 10 বছর বয়সে আমেরিকায় মুভ হয়েছিলেন, কিন্তু তার বাংলাদেশের মানুষের প্রতি যে টান এবং ভালোবাসা সেটি হচ্ছে অগাধ। আমি যেটা বলবো, এই মুহূর্তে উনি ফাস্ট ফর হাঙ্গার প্রজেক্ট নামে একটি চ্যারিটি অর্গানাইজেশনের ফাউন্ডার বাংলাদেশে। আমরা এই ব্যাপারে বিস্তারিত রাফি ভাইয়ের কাছ থেকে শুনবো। এই চ্যারিটি অর্গানাইজেশনের ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে এবং এটির ওয়েবসাইটের ঠিকানা সব কিছু আমি দিয়ে দিব। আমি আর রাফিউল ইসলাম ভাই সম্পর্কে বলি, উনি হচ্ছেন আমাদের বিংহ্যাম্পটনে যে মনু ভাই আছে তার বড় ভাই। উনি গতকাল আপনারা তাকে দেখেছেন আমার ভিডিওতে, এবং আমি বলেছি যে ওনার একটা ইন্টারভিউ থাকবে আপনাদের জন্য। আর উনি আপনাদেরকে বোনাস হিসেবে একটা জিনিস, একটা প্রশ্নের উত্তর দিবে। সবার একটা প্রশ্ন ছিল যে আমেরিকায় এসে কিভাবে লিগ্যাল হওয়া যায়, এবং যারা আমেরিকায় ইল্লিগালভাবে আছেন তারা কি লিগ্যাল হতে পারবেন। এই প্রশ্নটির উত্তরটি পেতে হলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। এই প্রশ্নটির উত্তর হবে একদম শেষের দিকে, ওকে। এবং আজকে আমি যেই কারণে এই ভিডিওটি বানাচ্ছি, রাফি ভাইয়ের যে ফাস্ট ফর হাঙ্গার যে প্রজেক্ট, যে চ্যারিটি অর্গানাইজেশনটি আছে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য, সেটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং যারা এই সম্পর্কে জানেন না তাদেরকে জানানোর জন্য। যারা অলরেডি জানেন তারা তো অবশ্যই জানেন। তো এই সম্পর্কে ডিটেলস আমি রাফি ভাইয়ের কাছ থেকেই শুনবো। এই হচ্ছে রাফি ভাই। তো রাফি ভাই হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল নিউ ইয়র্ক সিটিতে, যিনি দীর্ঘ 10 বছর যাবৎ ল প্র্যাকটিস করছেন নিউ ইয়র্ক সিটিতে অত্যন্ত সুনামের সাথে। তো রাফি ভাই, কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, তো রাফি ভাইয়ের কাছে আমরা আজকে জানতে চাইবো যে আপনার শৈশব সম্পর্কে আমি জানতে চাচ্ছি। লাইক, আপনি কবে আমেরিকায় এসেছেন এবং কত বছর বয়সে? প্রথমে আমেরিকাতে আসছি 1990-তে, 1990-এর দিকে। হ্যাঁ। ওরে বাবা, অনেক 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 ছোটোবেলায়। তারপর 6 মাস এখানে ছিলাম, 6 মাস বাংলাদেশে ছিলাম। এরকম করে করে 1993 থেকে ফাইনালি নিউ ইয়র্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 1993 সাল থেকে আপনি নিউ ইয়র্ক সিটিতে আছেন। আচ্ছা। তো রাফি ভাই যে চ্যারিটি অর্গানাইজেশনটি পরিচালনা করছেন বাংলাদেশে, সেটি সম্পর্কে এখন আমি জানবো। এটার মূল উদ্দেশ্য কি, এবং আমার কাছে কিছু প্রশ্ন রেডি করা আছে, কারণ আমি তো আসলে মনে করে করে তো আমি প্রশ্ন করতে পারবো না। তো এই প্রশ্নগুলো আমি করবো, এগুলো আমি রেডি করে নিয়ে এসেছি, আমার কাছে আছে লিস্ট। আমি দেখে দেখে প্রশ্নগুলো করছি। তো ভাইজান, এই ফাস্ট ফর হাঙ্গার প্রজেক্ট, এই চ্যারিটির মূল কাজ কি, মানে কিভাবে এটি কাজ করে? ফার্স্ট ফর হাঙ্গার প্রজেক্টের মূল কাজ হলো যে সমস্ত গরিব মানুষ বাংলাদেশে এখন এতই বয়স হয়ে গেছে যে আর কাজও করতে পারে না। ইনফ্যাক্ট অনেকে প্রতিদিন রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারে না। তাদের শুধুমাত্র তাদের খাবার ব্যবস্থা করা, যেন তাদের আর অন্তত দিনে একবেলা করে হলেও না খেয়ে রাতে ঘুমাইতে হয়, অন্তত 2 বেলা করে খাবারের ব্যবস্থা করি। এবং অন্তত এতটুকু গ্যারান্টি আমরা দেই যে একবার যদি তাদেরকে আমরা সিলেক্ট করি, তাহলে যেন আর তাদের জীবনের শেষ দিন পর্যন্ত আর কোনো দিন খাবার জন্য অন্তত চিন্তা করতে না। অসাধারণ ভাই, অসাধারণ। এই ধরনের কনসেপ্ট অসাধারণ, সত্যি আমার ভালো লাগছে আপনার এই কথাগুলো শুনে। তো এই আইডিয়াটা প্রথম কখন পেলেন, বা কিভাবে এটি এলো আপনার মাথায়, যে কখন থেকে শুরু করলেন জিনিসটি? That's a good question. 2016 সালে যখন রমজানের ভিতরে আমি তো নিউ ইয়র্ক সিটিতে একটা ইনভেস্টমেন্ট ফার্মের লিটিগেশন ডিপার্টমেন্টে কাজ করি, লয়ার এখানে। সো ওখানে যখন কাজ করছি তখন খেয়াল করলাম যে প্রতি রমজানে প্রতিদিন যখন আমার অফিসে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুইটা না করার জন্য বেশ কিছু টাকা, ডলার সেভ হচ্ছে, রাইট? যেই টাকা আমার কখনো চিন্তা না করি আমি প্রতিদিন খরচ করি, কিন্তু রোজার জন্য এটা সেভ হচ্ছে। তখন ভাবলাম যে এই টাকা তো আমার এমনি স্পেন্ড করতাম, এটা দিয়ে এখন এই সেভ টাকা দিয়ে কী করা যায়। রাইট রাইট। তখন ভাবলাম যে আমি কেন এরকম, আমার বাড়ি জামালপুর, বাংলাদেশের জামালপুর ডিস্ট্রিক্টে, ওখানে এমন কিছু মানুষকে সিলেক্ট করি যাদের খাবার
কোনো ধরনের কোনো গ্যারান্টি নাই, কোনো কাজ করতে পারে না। সো এইটা করার পরে এই চিন্তা কিছুদিন রাখলাম মাথায়। তারপরে রোজা শেষ হয়ে যাওয়ার পরেও প্রতি সপ্তাহে একদিন করে রোজা করতে থাকলাম কিছু টাকা বাঁচানোর জন্য, $15 $20 প্রতি উইককে বাঁচানোর জন্য এই ব্রেকফাস্ট লাঞ্চ থেকে করে। ডিসেম্বর মাস যখন আসলো তখন আর কি ফাইনালি মাত্র জাস্ট এ ফিউ, মাত্র কয়েকজন, এটা 2016 2016 থেকে। আচ্ছা ডিসেম্বরের 16 তারিখে প্রথম তাদেরকে সিলেক্ট এবং করে আপনি 16ই ডিসেম্বর এটাই সিলেক্ট করেছেন। হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমেরিকার বর্তমান যে ডলারের যে ডিফারেন্সটা বাংলাদেশের সাথে, $1 হচ্ছে 85 টাকা, তার মানে 85 গুণ বেশি হয়ে বাংলাদেশে সেটা যাচ্ছে, তাই না? তো এখানে যদি $1 কেউ বাংলাদেশে এই দরিদ্র মানুষকে আপনি দান করেন তাহলে কিন্তু সে 85 টাকা পাচ্ছে। এটা একটা অনেক ভালো একটা উদ্যোগ। তো আরও জানবো আমি রাফি ভাইয়ের কাছ থেকে। আরেকটা প্রশ্ন আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে এই চ্যারিটিতে কারা উপকৃত হয়, অলরেডি উনি সেটা বলেছেন, এবং কিভাবে তাদেরকে সিলেক্ট করা হয় সেটি। হ্যাঁ, সিলেক্ট করার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা একবার যাদেরকে সিলেক্ট করি তাদেরকে প্রিটি মাচ আজীবন গ্যারান্টি দিই যে তুমি যতদিন না পর্যন্ত মারা যাবে ততদিন পর্যন্ত তোমাদের খাবার গ্যারান্টি। অতএব সিলেকশন প্রসেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসাধারণ। সিলেকশনের প্রসেসটা এই সম্বন্ধে একটু বলি। সেটা হলো আমাদের যে প্রজেক্ট যে ম্যানেজার আছে এখানে এক্সকিউজ মি, এবং আমি নিজে প্রতিটা মানুষের বাসায় গিয়ে তাদের বাড়ি ঘর কেমন, তাদের শারীরিক অবস্থা কেমন, তারা কি কোনো হালকা কাজ করে টাকা উপার্জন করতে পারে কি না, তাদের কোনো ছেলে অথবা মেয়ে আছে কি না তাদেরকে খাওয়ানোর কাজ করে খাওয়ানোর জন্য, এবং এই সব কিছু একবারে বিবেচনা করার পরে 10 জন থেকে হয়তোবা 10 জনকে বিচার করে সবচেয়ে ভালো যে সবচেয়ে বেশি যার প্রয়োজন মনে করি শুধু তাদেরকেই দেওয়া হয়। আচ্ছা, যাক, খুবই ভালো একটা সিলেকশন প্রসেস আপনার। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনার এই চ্যারিটি অর্গানাইজেশনের যে শাখা বাংলাদেশের কতগুলি জেলায় আছে, এবং এই পর্যন্ত আপনি কত বেলার খাবার বিতরণ করেছেন বা এই ধরনের কিছু যদি আপনি আইডিয়া দিতে পারেন আমার দর্শকদেরকে। অবশ্যই এই প্রতি বেলার প্রতি জনের খাবার এবং আমাদের কাছে একদম ডে টু ডে হিসাব আমাদের কাছে আছে ফ্রম দ্য ফার্স্ট ডে। কারণ আমার দ্য থিং ইজ, কারো কাছ থেকে যদি আমি $1 নেই, আমি চাই যে সম্পূর্ণ পরিষ্কার হিসাব এবং ছবি সহ যেন তাদের কাছে আমি যে কোনো সময় প্রেজেন্ট করতে পারি যদি তারা জানতে চায়। এটা আর 2016 ডিসেম্বর থেকে এ পর্যন্ত আমাদের 250,000 মিলস, মানে প্রায় 2.5 লক্ষর বেশি, এই বছর মে মাসে 2.5 লক্ষ আমরা ক্রস করছি মিলস ডিস্ট্রিবিউশন। এবং বাংলাদেশের আমাদের এই পর্যন্ত 6টা লোকেশন আছে 4টা ডিস্ট্রিক্টে, যেটা জামালপুর, শেরপুর, বগুড়া আর এখন রিসেন্টলি কুড়িগ্রাম না? জি। আচ্ছা, আপনার এই যদি কেউ অ্যাপ্লাই করতে চায় এই প্রজেক্ট থেকে হেল্প পাওয়ার জন্য, কোনো দরিদ্র মানুষ, এটা কিভাবে করবে? মানে ওয়েবসাইটের মাধ্যমে, না আপনাদের ওয়েবসাইটে যোগাযোগের ব্যবস্থা আছে, রাইট? হ্যাঁ, তবে আমাদের যেটা হয় সাধারণত গত 4.5 বছর হয়ে আসছে, মানুষ যখনই দেখে যে আমরা এখানে একটা প্রজেক্ট শুরু করছি, তখন গরিব মানুষ যাদের খাবার প্রয়োজন তারা নিজেরাই এসে বলে যে আমাদেরকে একটা কার্ড দাও। তারপরে আমরা যখন নতুন কোনো ডোনার পাই তখন এই লোকগুলি যারা এসে আমার কাছে রিকোয়েস্ট করে তাদের সব ডেটা আমরা আমাদের ফাইলে রাখি, এবং যখন কোনো নতুন ডোনার আসে তখন ওই ফাইল থেকে সবার বাড়ি গিয়ে দেখি যে সে কার সবচেয়ে বেশি ডিজার্ভিংকে, সবচেয়ে বেশি কে পাইতে পারে, এবং তখনই তাদেরকে সিলেক্ট করি, তখন এটা দেওয়া হয়। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার চ্যারিটির যে টাকা পয়সা খরচ হয়তো অনেক এটা চালাতে গেলে, তাই না? তো এই টাকা পয়সাটা মানে টাকাটা কোথা থেকে আসে, অর্থ কিভাবে আপনি যোগান দিচ্ছেন? ওকে, প্রথম তো শুরু থেকে আমি নিজেই করতাম, এই সপ্তাহে একদিন রোজা করে যে টাকা বাঁচতে ওটা দিয়ে মাত্র হাতে গোনা কয়েকজনকে খাবার দিতাম। তারপর এটা 6 মাস এইভাবে করার পরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বললাম, তারাও তো পছন্দ করলো খুব। এটা শুধুমাত্র আমাদের টাকা আসে শুধুমাত্র আমাদের ডোনারদের পার্সোনাল স্যাক্রিফাইস থেকে। আমরা কোনো ধরনের কোনো কর্পোরেশন
থেকে কোনো কর্পোরেট ডোনেশন নেই না, অথবা কোনো গভর্নমেন্ট অথবা কোনো সরকারি মানে অ্যাডভার্টাইজিং কোনো কিছু আমরা নেই না। এই জন্য, কারণ আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফাস্ট ফর হাঙ্গার প্রজেক্ট। তার মানে আমরা যারা গরিব মানুষ আছে তাদের আসলে তো এগুলো নিতে পছন্দ করে না, কারণ এটার পিছনে একটা স্টিগমা আছে, রাইট? তারা খুব খারাপ ফিল করে নেওয়ার জন্য। কিন্তু যখন তারা দেখে যে আমরা যারা ভালো, মানে মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত আছি, তারা শুধুমাত্র এই দানের জন্য দান করি না, আমরা দান করি এই জন্য যে তাদেরকে বোঝানো, সেই সমস্ত মানুষকে বোঝানোর জন্য যে তোমাদের কষ্টটা কিছুটা হলেও আমরা বুঝি, এবং তোমাদের এই কষ্টটা দূর করার জন্য কিছুটা স্যাক্রিফাইস আমি নিজেও করলাম। শুধু এই না যে আমার গাড়ি রাস্তার রেড লাইটে দাঁড়ায় আছে, একটা বাচ্চা অথবা একটা বুড়া লোকজন এসে আমাকে বিরক্ত করতেছে, 10 টাকা 5 টাকা দিয়ে দিলাম, আর বিরক্ত করো না, সেজন্য না। আমরা এই জন্য করি যে না, সত্যিকারই আমরা তোমাদের জন্য কিছু না কিছু ফিল করি, এবং পার্সোনাল স্যাক্রিফাইস করি। আমার একটা কফি অথবা একটা রেস্টুরেন্টে একটা ডেজার্ট, অথবা আমাদের বাসায় যদি কাউকে দাওয়াত দিই, একটা আইটেম কম করে ওই টাকার কিছু বাঁচায়, একটু কিছু পার্সোনাল স্যাক্রিফাইস করে ওই টাকাটা আমরা দিই, যাতে তারাও একটু ভালো ফিল করে, রাইট? দর্শক, আপনাদেরকে একটা জিনিস আমি বলছি, আমাদের এখানে একটা স্টারবাক্সের মোটামুটি একটা ভালো কফি খেতে গেলে কিন্তু $5 প্রয়োজন হয়। তো $5 আপনি যদি 85 দিয়ে গুণ করেন, এটা কিন্তু প্রায় 500 টাকার মতো চলে আসতেছে। সো এই ওনার যে চ্যারিটি অর্গানাইজেশনটি, এটি কিন্তু সম্পূর্ণ একটা ডোনেশন থেকে, যে ব্যক্তিগত ডোনেশন, আমার মতো আপনার মতো যারা মানুষ আছে তারা। তো যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, যেমন ধরেন UK, অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস, এইসব জায়গা থেকে আমার অনেক ভিউয়ার আছে, আমি দেখেছি। তো আপনারা চাইলে এই চ্যারিটি অর্গানাইজেশনে কিছু ডোনেট করতে পারেন আমাদের বাংলাদেশের যে দরিদ্র মানুষ আছে তাদের জন্য। আর আপনি যদি $10 ডোনেট করেন, মানে 10-এর লাঠি 1-এর বোঝা বলে একটা কথা আছে, 10 জন মানুষ যদি $10 করে ডোনেট করে, এটা কিন্তু $100 হয়ে যাচ্ছে। সো আমি মনে করি এতে করে বাংলাদেশের অনেক মানুষ উপকৃত হবে। আর আমি অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওই লিঙ্কে যেয়ে আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন, এবং কিভাবে ডোনেশন করতে হবে সেটা আপনারা ওখানেই পেয়ে যাবেন। তা আমার শেষ প্রশ্ন হচ্ছে রাফি ভাইয়ের কাছে, যে রাফি ভাই, আপনার এই ফাস্ট ফর হাঙ্গার প্রজেক্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? Oh, well, that's a good question. Thank you. First of all, এই পর্যন্ত যারা আমরা যতদূর আসতে পারছি, 250,000 মিলস ডিস্ট্রিবিউশন, এটাতে আমি অলরেডি হ্যাপি। কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষের নিড এত বেশি যে এটা আমাদেরকে অবশ্যই আরও বাড়াইতে হবে। কারণ এই জন্য যে the reason behind it is that the need is incredible. সেজন্য আমার আপাতত ইচ্ছা, বিফোর 2025 আমি আমাদের এই মিল ডিস্ট্রিবিউশন 1 মিলিয়ন পর্যন্ত নিয়ে যেতে চাই, এবং তারপর আই রিয়েলি ওয়ান্ট টু স্প্রেড ইট অল ওভার দ্য কান্ট্রি অ্যাজ মাচ অ্যাজ পসিবল বাংলাদেশের, এবং তারপরে আই ওয়ান্ট টু মেক ইট অ্যান ইন্টারন্যাশনাল প্রজেক্ট। দ্যাট ইজ ফর নাও মাই প্ল্যান ফর দ্য ফিউচার, ইমিডিয়েট ফিউচার। রাফি ভাইকে দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি যখন আমি ওনাকে প্রথম দেখেছিলাম, এবং ওনার সাথে যখন আমার ইন্ট্রোডিউস হয়েছিল, আমি তখন জেনেছি যে উনি এই ধরনের একটি চ্যারিটি অর্গানাইজেশনের সাথে, যে চ্যারিটি অর্গানাইজেশনটি কিনা বাংলাদেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। তো সেজন্য আমি ইন্টারেস্টেড হয়েছিলাম, যে আমি বলেছিলাম যে আমি ওনার একটি ইন্টারভিউ নিব, এবং এটি আমার ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে আমি এই বার্তাটি পৌঁছে দিতে চাই। তো যাই হোক, আমি আসলে কি বলবো, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রাফি ভাইকে এই ধরনের একটি মহৎ কাজ বাংলাদেশের মানুষের জন্য করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ আসলে এখনও পর্যন্ত, আমি যেটা মনে করি, আমি যেটা দেখেছি, অনেক দরিদ্র এবং নিপীড়িত অনেক মানুষ আছে। এটা আপনারা নিজেরাই জানেন বাংলাদেশের যে পরিস্থিতি। তো বিদেশে যারা আছেন তারা জানেন, আমরা অন্ততপক্ষে কিছুটা হলেও খেয়ে পড়ে বেঁচে আছি। আমরা কিন্তু ডোনেশন করি, অনেক কিছুই করি না যে তা না, আমরা হাজার ডলার কিন্তু দিয়ে দিচ্ছি বাংলাদেশের মানুষকে বা আমাদের আত্মীয় স্বজনদেরকে। কিন্তু এর থেকে যদি আপনি শুধু $10, $50, $100, $500 যদি আপনি একটা চ্যারিটিতে দেন, এই ধরনের একটা অর্গানাইজেশন, তাদের যে টিম আছে, সেটা আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে
আস্তে আস্তে সেটা পৌঁছে যাবে। শুধু স্পেসিফিক একটা জায়গায় সেটা সীমাবদ্ধ থাকবে না। সেটাই হচ্ছে একটা অর্গানাইজেশনের মানে সুবিধা যেটা। তো যাই হোক, আমি প্রমিস করেছিলাম যে আপনাদেরকে রাফি ভাই ভিডিওর শেষের দিকে একটা প্রশ্নের উত্তর দিবে যে আমেরিকায় যারা আসতে চান বা আমেরিকা নিয়ে যারা এখনও স্বপ্ন দেখছেন যে আমেরিকায় সেটেল হবেন বা যারা এখানে অবৈধভাবে আছেন তারা কিভাবে সেটেল হতে পারেন আমেরিকাতে, এই প্রশ্নটা আমি করতে যাচ্ছি। তো রাফি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আমার দর্শকরা যেটা করেছে যে অনেকেই স্টুডেন্ট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় এসে সেটেল হতে চাচ্ছে আমেরিকাতে, তো এটা কি কোনো মানে ওয়ে আছে এই দেশে সেটেল হওয়ার, এই ধরনের স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এসে? বা আপনার যদি জানা থাকে, আপনি তো 10 বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন লয়ার বা আমেরিকাতে, তো আপনার কাছে এরকম কোনো কেস এসেছে কিনা, বা আপনার অভিজ্ঞতা থেকে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই সম্পর্কে পরামর্শমূলক, যে তারা কীভাবে আমেরিকায় আসতে পারে বা তাদের সুযোগ সুবিধা কী হবে বা আদৌ কি সেটেল হতে পারবে কিনা সেটা। ওকে, দ্যাটস এ ভেরি কমন কোয়েশ্চেন। মানুষ আমাকে প্রশ্ন করে সবসময়, কারণ যারা জানে যে আমি এখানে ল প্র্যাকটিস করি ফর 10 বছর। যদিও আমি কর্পোরেট ল প্র্যাকটিস করি, কর্পোরেট লিটিগেশন, কিন্তু এই প্রশ্ন আমাকে অলমোস্ট এভরি উইক কেউ না কেউ করে। ইটস এ গুড কোয়েশ্চেন, ইটস এ ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন আমাদের কমিউনিটির জন্য। এবং আই ট্রাই টু রিড অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইমিগ্রেশন ল, যদিও এটা আমি কখনো প্র্যাকটিস করিনি। সো ইট চেঞ্জেস ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন টু অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকার প্রতি বছর এবং প্রতি 4 বছর পর পর যখন ইলেকশন হয় তখন তো অনেকই চেঞ্জ হয় 4 বছর পর পর, আর প্রতি বছরই কংগ্রেস এই পলিসি চেঞ্জ করে যে আমেরিকাতে কে কে আসতে পারবে, কে কে থাকতে পারবে। সো আপনি বললেন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, তাদের কথা প্রথম বললাম, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে তাদের জন্য অনেকটাই সহজ, কারণ তারা প্রথমে আমেরিকাতে ঢুকেই লিগালভাবে, রাইট, আইনগতভাবে। জি। সো আপনি কন্ডিশন হচ্ছে যতদিন আপনি স্টুডেন্ট হয়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনার এখানে থাকার কোনো সমস্যা নেই। অনেকে ব্যাচেলার্স ডিগ্রি করতে আসে, তখন কাগজ হয় না, পরে মাস্টার্স ডিগ্রি শুরু করে। মাস্টার্স ডিগ্রি করতে করতে কাগজ হয় না অথবা কাজ হয় না, তারপরে আবার সেকেন্ড মাস্টার্স ডিগ্রি করে, তাও যদি না হয় পিএইচডি করে অথবা ট্রিপল মাস্টার্স ডিগ্রি, এরকম অনেকে আছে। তবে ওটা তো কোনো সারা জীবন তো স্টুডেন্ট থাকা সম্ভব না। জি। এক সময় কাজ শুরু করতে হবে, এবং এই প্রসেসের ভিতরে স্টুডেন্ট থাকার সময়ের ভিত্তিতেই যখন একটা জব থেকে অফার পায়, মোস্ট অফ দ্য টাইম ওই সমস্ত হোয়াইট কলার জব যে সমস্ত আছে, ব্লু কলার জবে হবে না, হোয়াইট কলার জব যে সমস্ত আছে, তারা ইউজুয়ালি প্রোভাইড ইউ উইথ আ স্পন্সরশিপ। তারা কাজের জন্য স্পন্সরশিপ দিবে, এবং ইউ ক্যান দেন ইউ বিকাম স্টুডেন্ট ভিসা থেকে দেন ইউ বিকাম ইনটু আ লিগাল প্রসেস অফ গেটিং এ গ্রিন কার্ড, and then of course after 5 years you can apply for citizenship, provided এটা মনে রাখতে হবে at all time you have to have a job, because if you lose that job then you will lose that privilege. এটা আরেকটা সেকেন্ড হলো যেটা ট্যুরিস্ট হিসেবে আসে, ওটা একটু ডিফিকাল্ট, কারণ ট্যুরিস্ট হিসেবে যারা আসে এখানে they come for a limited time, right? You cannot have an extension for your tourism forever, for the rest of your life. Right. So you can always get an extension for your green card. You can get an extension for your tourism. You can get 5 বছর পরে you can get another 5-year extension. Right. বাংলাদেশে ঘুরে গিয়ে করতে, you can do that, but you don't have a permission to work at the time. Student হিসেবে থাকলেও you can work limited hours, but you have to get a certification from Labor Department. They will give you a certification that you can work. But when you are a tourist with a tourist visa, America, you cannot work. So that is a limitation. কিন্তু ওই যখন টুরিস্ট ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়, right, then you become immediately illegal. Right. Illegal, or that is a loaded term, political term, illegal. So at that point, there are a few things you can do that people do. Usually, easiest thing is if you get married with somebody in the community who is a citizen, right? Then you are automatically a legal person in America. Okay. That is one. Number 2 is, of course, at that time, you can also get asylum. Asylum-এর জন্য কিছু সিস্টেম আছে, যেটা হলো কিছু কন্ডিশন আছে, not system. কন্ডিশন হচ্ছে
the number one condition is এটা দেখাইতে হবে if you go back to Bangladesh অথবা whichever country you came from, you are in immediate danger from people, either from government or from a ruling party or the ruling government. এটা যদি দেখাইতে পারেন যে ওখানে ঘুরে গেলে আপনার লাইফের উপরে there is a danger, then you will usually be granted an asylum in America. They will do investigation. You have to go in front of a judge, and if you can show them that you have threat against your life or your safety, then judge will usually provide you for a hearing, and then there will be an investigation, and usually people get an asylum. In last administration, during Trump administration, it was a little bit difficult from what I have seen, but now the rules are relaxed. You কতদিন পর্যন্ত থাকতে পারে অ্যাসাইলাম? Oh, it depends on it. Well, it depends. Asylum hearing হয় এটা তো federal hearing court, federal judge. For example, right now, coronar জন্য it was extremely limited, so only emergency cases were heard, but এবং online, right? But usually, I mean, normal সময়ের কথা বলছি, which we'll probably have very soon. নর্মাল কেস লোড যেগুলো ডিপেন্ড করে কেস লোডের উপরে, যেগুলি বর্ডার ডিস্ট্রিক্ট আছে যেরকম টেক্সাস, রাইট, ওখানে দে হ্যাভ আ হিউজ কেস লোড, কারণ ওখানে ওটা একটা বড় মায়ামি ইন ফ্লোরিডা or ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক, এগুলো বড় বড় স্টেট যেগুলি বর্ডার, যেরকম নিউ ইয়র্কে ইজ JFK এয়ারপোর্ট, millions of people come in, right? Many of them come in not through legal papers, so এখানে কেস লোড বেশি, এখানে কেস লোড বেশি হইলে sometimes it gets delayed. But if you are in the process, you will not be deported. If you are in the process, if you have valid hearing coming up, you will not be deported until there is a determination from a federal judge on your status. যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমি রাফি ভাইয়ের কাছ থেকে। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই রাফি ভাইকে আজকে এই আমার সাথে এই ইন্টারভিউ দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়ার জন্য। তো আমি মনে প্রাণে চাই রাফি ভাইকে হেল্প করতে। তো একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার কাছে আছে একটা জিনিস, সেটি হচ্ছে রাফি ভাইয়ের যে অর্গানাইজেশনটি, চ্যারিটি অর্গানাইজেশন, এটা লোগোটি হচ্ছে দেখুন কীরকম, এটা একটা ব্যাগ। সো ব্যাগটি দেখুন, লোগোটি আপনারা পরিচিত হতে পারবেন এটির সাথে। এখানে লেখা আছে ফাস্ট ফর হাঙ্গার প্রজেক্ট, আর ওয়েবসাইটটিও এখানে দেওয়া আছে দেখুন, www.fasthangerproject.com। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি এর ভিতরে একটা কথা বলি, হ্যাঁ। আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, ফেসবুকে ডিসেম্বর 16, 2016 থেকে শুরু করে এই পর্যন্ত প্রতি উইকের খাবার ডিস্ট্রিবিউশনের প্রতিজনের ছবি আমি আপলোড করে দিচ্ছি। এই জন্য যারা ডোনার তারা যেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারে কোন বছর কোন উইকে কে খাবার নিয়ে গেছে, অ্যাজ প্রুফ আমরা পোস্ট করি সব কিছু, যে দে ক্যান সি এনি উইক অফ এনি ইয়ার কে পাইলো এবং কতজন পাইলো, যাতে যেন কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে, কনফিউশন না। খুবই ভালো। আমরা এই তথ্যটিও জানতে পারলাম যে ফেসবুক পেজও আপনারা দেখতে পারেন এই বিষয়ে। এবং আজকের মতো অনেকক্ষণ আড্ডা দিলাম রাফি ভাইয়ের সাথে। রাফি ভাই খুবই ব্যস্ত একজন মানুষ, এই ব্যস্ততার মধ্যে যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ আবারও। আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।